যতদিনে আসলে একটা স্টুডেন্ট পাবলিকে ট্রাই করে ফেইলার হয় বা আই উড সে কনভিনিয়েন্ট অপশন তারা পায় না প্রসিড করার জন্য, ততদিনে কিন্তু অ্যাব্রড স্টাডিজ নিয়ে প্রসিড করার যে চান্সটা থাকে সেটা অনেকখানি কিন্তু ডিলেড হয়ে যায়। অস্ট্রেলিয়া ওয়ান অফ দি টপ ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন, এইরকম একটা দেশে যখন ভিসা গ্যারান্টি থাকতেছে ডেফিনেটলি স্টুডেন্ট কিন্তু প্রেফার করবে অস্ট্রেলিয়াকে। অনেক স্টুডেন্ট হয়তো বা জানেও না যে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি কোনটা। এমন একটা সিটিতে তাদের যাওয়া উচিত যেটা হয়তো বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও সেখানে ভালো এবং সেখানে তার এডুকেশনটা কমপ্লিট করে আদার যে কস্টিংগুলো আছে সেটা সে নিজে নিজে বেয়ার করার একটা অপরচুনিটি যাতে ক্রিয়েট করতে পারে। আসলে এসওপিতে কি থাকা উচিত, কেন এই সাবজেক্টে আদার কান্ট্রিতে কেন না, সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে কিন্তু লিখতে হয়। 70% স্পন্সর শুড কাম ফ্রম দি প্যারেন্টস সাইড। অনেক স্টুডেন্ট আমাদেরকে এসে জিজ্ঞেস করে আমি কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি এছাড়া উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করতে পারবো কিনা। মাস্টার্স লেভেল স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে আমার জন্য কোন কোর্সে গেলে আমি সহজে অ্যাডমিশন পাবো। ব্যাচেলর লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে তো এটা আরও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে আমি আসলে কী ধরনের কোয়েশ্চেনে যাব। আপনার অ্যাডভাইসটা যদি আপু বলতেন। মাস্টার্সের কোনো স্টুডেন্ট যখন যাচ্ছে ফার্স্ট অফ অল সে সাবজেক্ট চুজ করবে হয় তার একাডেমিক্স রিলেটেড অথবা তার এক্সপেরিয়েন্স রিলেটেড। সবাইকে স্বাগতম, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট এপিসোড টক উইথ এমএমএস গ্লোবাল সার্ভিসেস। সো আমরা এটা একটি পডকাস্ট সেশন ফর দি স্টুডেন্টস এবং গার্জিয়ানরাও দেখতে পারবেন। আমরা আসলে মূলত চাচ্ছি স্টুডেন্টরা যেন পডকাস্ট সেশন থেকে তাদের নানা রকম ইনফরমেশন এবং কোয়েশ্চেন উত্তর সবই একটা সেশন থেকে জানতে পারেন। তো আজকে আমরা খুবই লাকি যে আমাদের দুজন গেস্ট এসেছেন। প্রথমে আমি পরিচয় করে দিতে চাচ্ছি ফাতেমা রিয়াপুকে, যিনি রিজিওনাল মার্কেটিং ম্যানেজার ইয়েস এডুকেশনে, এবং আপু আমাদের খুবই ফেভারিট আপু। আপুর কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানবো। এবং সাথে আছেন এমএমএস গ্লোবাল সার্ভিসেসের অপারেশন ম্যানেজার মোহাম্মদ রমজান আলী। সো দুজনকেই আমি প্রথমে আমাদের এমএমএস গ্লোবাল সার্ভিসেস থেকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আপনারা এসেছেন এবং সময় দিচ্ছেন। সো আশা করি খুবই ভালো একটা ডিসকাশন হবে এবং খুবই ইনফর্মাল ডিসকাশন হবে। আমরা কিন্তু এখানে খুব ফর্মাল ডিসকাশন আসলে করতে চাই না, যেহেতু স্টুডেন্টদের অনেক রকম কোয়েশ্চেন থাকে। সো স্টুডেন্টরা অনেক রকম কোয়েশ্চেন জানতে চায়। আমি চাবো যে স্টুডেন্টরা আসলে যা জানতে চায় সেটা নিয়ে আপনাদেরকে কোয়েশ্চেন করব। সো আপু, আমি প্রথমে আসলে আপনার কাছে যাব। যাওয়ার আগে আমি আপনাকে আপু আসলে বলবো যে ইয়েস এডুকেশন সম্পর্কে একটু বললে ভালো, তাহলে আমরা অনেকেই জানতে পারলাম ইয়েস এডুকেশন সম্পর্কে। এরপর আমরা স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে নানান কোয়েশ্চেন নিয়ে তো যাবোই। সো আপু, আপনি একটু যদি বলেন। Thank you so much for the invitation and for giving me the floor to talk about such things যেটা আসলে অনেকেই জানে না বা যেটা সম্পর্কে একটু হেজি আইডিয়া নর্মালি থাকে। সো ইয়েস এডুকেশন নিয়ে একটু ছোট্ট করে বলতে চাই, খুব ব্রিফলি যাওয়ার প্রয়োজন নেই। সো আমি ইয়েস এডুকেশন বাংলাদেশ পার্টটা দেখছি, লুকিং আফটার দ্য হোল মার্কেট হিয়ার. I'm working as a regional marketing manager, as you already informed. And Yes Education is a master agent. We do B2B, strictly B2B in Bangladesh market. So যারা বাংলাদেশে স্টুডেন্টদেরকে নিয়ে ডিরেক্ট ডিল আপ করছে, we know that Australia market specially they don't accept application from the student directly. So এখানে অবশ্যই একটা এজেন্ট থাকতে হয় and we are the master agent for those. আমাদের আন্ডারে আমরা মোটামুটি অনেক ইউনিভার্সিটিস নিয়ে কাজ করছি, যেগুলো থ্রুতে আপনাদের ভিয়া স্টুডেন্টস অ্যাকচুয়ালি আমাদের সাথে কাজ করতে পারে। পারফেক্ট। একটু শর্টলি জাস্ট বলতে গেলে উই আর ওয়ার্কিং অ্যাজ আ ব্রিজ বিটুইন এজেন্টস অ্যান্ড ইউনিভার্সিটি। সো আই থিঙ্ক দ্যাট মেক্স। তাহলে তো স্টুডেন্টরা আসলে খুব সহজে বুঝতে পারছে যে এই যে স্টুডেন্টরা বলে যে অনেক সময় যে আমরা ডিরেক্ট একটা অ্যাপ্লিকেশন করতে চাই অথেন্টিক ওয়েতে, তার মানে ইয়েস এডুকেশনের মতো একটা কোম্পানির সাথে যখন আমরা এমএমএস গ্লোবাল কানেক্টেড, তার মানে কিন্তু স্টুডেন্টরা এই ফেসিলিটিস পাচ্ছে ইউনিভার্সিটিতে একটা প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করার জন্য। কারণ যেহেতু আপু যেটা বললো ইয়েস এডুকেশন আসলে এই ব্রিজিংটার কাজ করে ইউনিভার্সিটির পার্টনার হিসেবে, তারা বাংলাদেশের এজেন্টদেরকে সাপোর্ট দিচ্ছে, এরকম তারা ওয়ার্ল্ডে অনেক এডুকেশন এজেন্টকেই সাপোর্ট দিচ্ছে। সো এটা একটা খুবই ভালো জিনিস। স্টুডেন্টরাও রিলাই করতে পারলো যে এমএমএস গ্লোবাল সার্ভিসেস আসলেই এজেন্টদেরকে স্টুডেন্টদেরকে এজেন্ট হিসেবে ভালো সাপোর্ট দিতে পারছে। আপু, আবার আপনার কাছে একটা কোয়েশ্চেন করি। স্টুডেন্টরা তো আসলে খুবই বেসিক থেকে জানতে চায়। আমি শিওর যে এটা সবার ফার্স্ট কোয়েশ্চেনই থাকে যে বেসিক রিকোয়ারমেন্ট কি, আসলে তার কি থাকতে হবে, কি রিকোয়ারমেন্ট থাকলে স্টুডেন্ট আসলে মনে করবে যে সে অস্ট্রেলিয়া পড়ার জন্য এলিজেবল?
ইয়েস, ডে টু ডে বেসিসে স্টুডেন্টের সাথে এখন আমাদের বা আমার এখন আর কমিউনিকেশন হয় না, এক্সেপ্ট দ্য ইভেন্টস যেখানে স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে চায়। সো সেখান থেকেও শুরু করে ওভারঅল যদি বলা হয় সেক্ষেত্রে কিছু জিনিস স্টুডেন্টকে অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড রাখতে হয়। ফার্স্ট অফ অল, বাংলাদেশে কিছু কনসেপ্ট আছে যেটা আমি বাংলাদেশের মাইন্ডসেট ওয়াইজ যদি বলতে চাই। একটা স্টুডেন্ট যখন 12 গ্রেড কমপ্লিট করে, সেটা হোক এ লেভেলস অথবা এইচএসসি ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে তারা আসলে ওভারঅল তখন থেকেই কিন্তু দুটো প্ল্যান ওয়াইজ সাইমেন্টেনিয়াসলি তারা যায়, যে হয় পাবলিকে ট্রাই করবে, পাবলিকে না হলে দেন অ্যাব্রড স্টাডিজ নিয়ে আসলে ফোকাসড ওয়েতে তারা প্ল্যান করবে। সো আমার ব্যাচেলার স্টুডেন্টদের জন্য একটা সাজেশন থাকবে, ইফ ইউ হ্যাভ লাইক 30% চান্সেস টু গো ফর দ্য অ্যাব্রড স্টাডি সেক্টর, সেক্ষেত্রে তাদের সাইমেন্টেনিয়াসলি দুটো নিয়ে কাজ করা উচিত, আই উড সে। কারণ যত দিনে আসলে একটা স্টুডেন্ট পাবলিকে ট্রাই করে ফেইলার হয় বা আই উড সে কনভিনিয়েন্ট অপশন তারা পায় না প্রসিড করার জন্য, ততদিনে কিন্তু অ্যাব্রড স্টাডিজ নিয়ে প্রসিড করার যে চান্সটা থাকে সেটা অনেকখানি কিন্তু ডিলেড হয়ে যায়। সো বেটার ইজ ওয়ান্স ইউ হ্যাভ প্ল্যান 50-50 চান্সেস যে ওখানে না হলে এটা করবো, বা হচ্ছে ওখানে আগে দেখি, যদি কনভিনিয়েন্টটা না পাই যেটা আমার গোল বা টার্গেট সেটা হচ্ছে না, তখন আমি বাইরে অ্যাপ্লাই করব। সো এখানে জাস্ট একটা দুটো জিনিস তাদের মাথায় রাখা উচিত। এক হচ্ছে ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা, কারণ এখানে ফাইন্যান্সিংয়ের একটা ম্যাচুরিটির ব্যাপার থাকে বা একটা ইনটেক ক্যাচ করার ব্যাপার থাকে। সো যেহেতু মেজর ইনটেক অস্ট্রেলিয়াতে দুটো, ফেব্রুয়ারি অ্যান্ড দেন জুন জুলাই সেশনটা, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা যখন আপকামিং ইনটেক নিয়ে একটা মিনিমাল প্ল্যানিংও রাখছে, তাদের উচিত ফাইন্যান্সিংটা নিয়ে ফ্যামিলির সাথে কথা বলে অ্যাটলিস্ট ওটা ব্যাংকে রেখে দেওয়া। কারণ এটা তো ম্যান্ডেটরি জিনিস, এটা টুডে টুমরো লাগবে, অ্যান্ড ইটস নট লাইক ইউ আর গিভিং দ্যাট টু সামওয়ান, এটা জাস্ট আপনাদের অ্যাকাউন্টেই রেখে দেওয়া। সো এটা যাতে তারা মেক শিওর করে। আর যদি আমি একাডেমিক পারপাসে যাই, খুব বেশি রিকোয়ারমেন্ট আসলে অস্ট্রেলিয়া মার্কেটের জন্য নেই। একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করছে, মোটামুটি লাইক আই উড সে ভালো হয় 4 অ্যাবাভ সিজিপিএটা থাকলে, জিপিএ থাকলে ব্যাচেলার্স সেক্টরে অ্যাপ্লিকেশন করতে হলে, অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি। ইংলিশ প্রফিসিয়েন্সিটাতে ওইভাবে বলা যায় না, এখন পিটি, তারপর হচ্ছে আপনার আইএলস তো সবখানেই অ্যাকসেপ্টেড আছে, সো এগুলো নিয়ে প্রসিড করতে পারে। অ্যান্ড আইএলসের যে স্কোর বা ইংলিশ প্রফিসিয়েন্সির যে স্কোর, এটা আসলে এক্স্যাক্ট করে আমি বলতে চাচ্ছি না, কারণ এখানে প্যাথওয়ে অপশনসও অনেক থাকে। সো সামহাও যদি অ্যাকাডেমিক্যাল রিকোয়ারমেন্ট ফিল আপ থাকে, সামহাও ইংলিশে একটুখানি 19-20 হয়ে যায়, কিন্তু তারা প্যাথওয়েজেও প্রসিড করতে পারছে। সেই ফ্লেক্সিবিলিটি অস্ট্রেলিয়া মার্কেট দিচ্ছে, এবং এটার সাথে ভিসা না হওয়ার কোনো সম্পর্ক নাই। ওয়ান্স ইউ হ্যাভ রিকোয়ার্ড অল দিস অপশনস, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। অ্যান্ড এরপরে আসে হচ্ছে গ্যাপ মাথায় রাখার ব্যাপারটা, বিকজ আমরা মোটামুটি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, উই অল নো যে এখানে গ্যাপের যে ব্যাপারটা থাকে, এখানে কিন্তু অবশ্যই আপনাকে লাস্ট অথবা পাস্ট 12 মান্থস পর্যন্ত একটা গ্যাপ অ্যাকসেপ্টেড হয়, তারপরে আসলে কমপ্লিকেসিগুলো বাড়তেই থাকে। সো বেটার ইজ এই তিনটা জায়গায় একটু মাথায় রাখতে হবে। আর মাস্টার্স লেভেলের জন্য অফকোর্স আমি সেম জিনিসগুলোর সাথে সাথে আরেকটু বলবো, যে হচ্ছে তাদেরও একটা এইজের ব্যাপার আছে। এখন অনেক ইউনিভার্সিটি কিন্তু রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিচ্ছে যে 20 অনওয়ার্ডস কমপ্লিটেড স্টুডেন্ট তারা অনলি নিবে, অথবা 22 অনওয়ার্ডস ব্যাচেলার্স কমপ্লিশন যাদের আছে তাদেরকে তারা নিবে। সো এখানে এইজের কিছু ব্যাপার থাকে। ফর ব্যাচেলার স্টুডেন্ট 21 is the benchmark, and for master student it's 31 or 30 I would say, because আমরা জানি 35 এর পরে পিএসডব্লিউ অফার্ড হচ্ছে না। সো ওই জিনিসটা মেনটেন রাখা। সো আই থিঙ্ক এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আর তেমন কোনো প্রবলেম হবে না স্টুডেন্টের। খুবই ভালো আপু। আমার মনে হয় যদি আমি কিছু কি টেক নিই আপনাদের এখান থেকে, অনেক সময় স্টুডেন্টরা আসলে এই যে আমরা বলি যে প্রিপারেশন নিতে নিতে অনেক লম্বা সময় নিয়ে নেয় যে বাইরে যেতে হলে, তার মানে স্টুডেন্টদের জন্য আসলে পরামর্শ হলো যে যদি বাইরে যাওয়ার জন্য সে ডিটারমাইন্ড হয়, তাকে উচিত আসলে প্রিপারেশনটা কন্টিনিউয়েশন করা এবং সাইমালটেনিয়াসলি সে যেন বিদেশে যাওয়ার প্রিপারেশনটা শুরু করে ফেলে। এটা কিন্তু খুবই অ্যাকুরেট। আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে দেখি যে স্টুডেন্টরা আসলে প্রিপারেশন নিতে নিতেই একটা লম্বা সময় নিয়ে নেয়। সো রমজান, আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকেই কম্প্যারিজন করে যে আমি আসলে অস্ট্রেলিয়া যাব কি যাব না। সো কেন 2025 কিন্তু আসলে শেষ হয়ে যাচ্ছে, আমি বলবো অস্ট্রেলিয়ার জন্য এখন প্রিপেয়ার্ড হওয়ার সময় 2026-এর জন্য। সো কী কারণে 2026 সালে আসলে স্টুডেন্ট কী কারণে অস্ট্রেলিয়াকে প্রেফার করবে? অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য সবাই যেতে চায়। তো এইখানে পড়াশোনা করার জন্য সুবর্ণ সুযোগ থাকছে 2026-এ।
তো বাংলাদেশে কিন্তু অনেক স্টুডেন্টরা অনেক রকম চিন্তাভাবনা করে। সেই দিক থেকে অস্ট্রেলিয়া অনেকটা আগানো আছে। কারণ হচ্ছে হলো অন্যান্য দেশে যেরকম হচ্ছে রিফিউজাল এর হার বেশি থাকে। বাট অস্ট্রেলিয়াতে কিন্তু এই 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 পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যেটা হচ্ছে যে 96% কিন্তু ভিসা রেশিও অনেকটাই হাই। তো অস্ট্রেলিয়াতে এর পাশাপাশি যেটা হয় যে যারা কিনা ভালো একটা ইউনিভার্সিটি সিলেকশন করে, ভালো এইম থাকে, ভালো পিআর ফেসিলিটি পাওয়ার জন্য, ফিউচার ব্রাইট করার জন্য যারা যেতে চায়, সেক্ষেত্রে যেটা হচ্ছিল অস্ট্রেলিয়া তো অনেক দিক থেকে আগানো আছে। তাহলে আপু আমার কাছে মনে হয় যেটা রমজান যেটা বললো আসলে অস্ট্রেলিয়াতে মানুষ এই কারণেই প্রেফার করবে যে আসলে ভিসা স্টুডেন্ট চায় যে ভিসা গ্যারান্টি, স্টুডেন্ট এতদিন প্রসেস করার পর সে চায় যে তার ভিসা হচ্ছে যে এইসব ডেস্টিনেশনে অস্ট্রেলিয়া ওয়ান অফ দি টপ ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন, এইরকম একটা দেশে যখন ভিসা গ্যারান্টি থাকতেছে ডেফিনেটলি স্টুডেন্ট কিন্তু প্রেফার করবে অস্ট্রেলিয়াকে। এবং আরেকটা জিনিস যেটা আপনার এখান থেকে কথাতে আসছিল যে স্টুডেন্ট চায় যে পড়াশোনার পাশাপাশি সে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে, এভেইল করার অপরচুনিটি নিতে, এইটার জন্য কিন্তু অস্ট্রেলিয়া একটা ভালো ডেস্টিনেশন আসলে। আমি রিয়াপুর কাছে আবার একটা কোয়েশ্চেন নিয়ে যেতে চাই আপু। অস্ট্রেলিয়াতে তো আমাদের কাছে স্টুডেন্ট যখন আসে আমরা বলি যে ঠিক আছে তোমাকে অ্যাপ্লিকেশন আমরা করে দিই, স্টুডেন্ট কিন্তু আমাদেরকে অনেক সময় বলে সিডনি, মেলবোর্ন, আমি এই ধরনের লোকেশনে যেতে চাই। বাট যখন আপনারা এক্সপার্ট ওপিনিয়ন ভিউ থেকে বলেন বা আমরা যখন কাউন্সিলর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমরা কিন্তু অনেক সময় স্টুডেন্টদেরকে বলি যে রিজিওনাল এরিয়াগুলোতে করো, তুমি কিছু পিয়ার বেনিফিট পাবা, কিছু অ্যাডভান্টেজেস আছে। সো আপু আমার মনে হয় এইটাতে অনেক সময় অনেকে কনফিউজড হয় যে রিজিওনাল বেনিফিটটা কি, এটা কি একটু আপু আপনি বললে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য অনেকটুকু কাজে আসবে। অলমোস্ট কোভিডের পর থেকে বলা যায় অস্ট্রেলিয়া মার্কেট বাংলাদেশের মধ্যে পিক আপ করেছে। তার আগে আসলে অস্ট্রেলিয়া ডেস্টিনেশনটা এত আম, সবার জন্য ফোকাসড একটা কান্ট্রি ছিল না। অন্যান্য কান্ট্রিতে আসলে বেশিরভাগ স্টুডেন্টদের ইন্টারেস্ট ছিল। কোভিডের পর থেকে আসলে এটা পিক আপ হওয়া স্টার্ট হয়। অ্যান্ড এই লাস্ট 5 ইয়ার্সে মোটামুটি যারা অস্ট্রেলিয়া নিয়ে ফোকাস স্টুডেন্ট তারা অনেক কিছুই রিসার্চ করে জেনে ফেলেছে। সো রিজনাল যে ব্যাপারটা, আচ্ছা ভাইয়া আমরা যদি নর্মালিও যাই, ধরেন আমরা এক্সাম্পল হিসেবে বাংলাদেশটাকে ধরলাম। আপনি যদি এখন আপনার হোম ডিস্ট্রিক্ট থেকে অন্য কোথাও যেতে চান, অফকোর্স উই ওয়ান্ট টু বি ইন ঢাকা, রাইট? বিকজ এখানে পপুলেশনটা বেশি, অপরচুনিটিস হাই, সাইড বাই সাইড কিন্তু এক্সপেন্সেসও অনেক হাই, রাইট? সো আমরা যেহেতু এখানেই বড় হয়েছি, এখানের সার্কামস্টেন্সেসে আমরা সব কিছু জানি চিনি, সো আমাদের হয়তো বা ব্যাক ইন মাইন্ড ওই জিনিসটাই কাজ করে যে আমি এমন কান্ট্রি, একটা কান্ট্রিতে এমন সিটিতে যাব যেখানে আমার জন্য সব কিছু রেডি থাকবে। মানে ইফ আই ওয়ান্ট টু ডু এনিথিং অর সামথিং আই ক্যান ডু দেয়ার। সো সিডনির কথা বলি, ব্রিসবেনের কথা বলি, মেলবার্নের কথা বলি, ইট গোজ উইথ দ্য সেম ওয়ে। সো আমরা সার্চ করলেই কিন্তু দেখা যায় এই জিনিসগুলো আসে। আমরা অনেক স্টুডেন্ট হয়তো বা জানেও না যে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি কোনটা। আপনি জিজ্ঞেস করেন, আই থিঙ্ক অনেকেই অ্যান্সার করবে সিডনি, হুইচ ইজ আ রং অ্যান্সার, রাইট? সো সেম ওয়েতে এই জিনিসটা স্টুডেন্টদের মাথায় থাকতেই পারে। এটা আসলে আমরা খুব ডিফারেন্টলি ট্রিট করার কিছু নাই। আগের রিজনাল যে ব্যাপারটা, অফকোর্স ওভারঅল যদি আমরা চিন্তা করি, কাজ একটা স্টুডেন্ট এখান থেকে বাংলাদেশ থেকে স্পেশালি যখন যায়, এখান থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করতে পারবো না একটা ফ্যামিলি তার ব্যাচেলার্সের স্টুডেন্টের জন্য বা মাস্টার্সের স্টুডেন্টের জন্য থ্রু আউট দ্য টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিবে, রাইট? হোয়াট উই ডু হেয়ার, যে এক বছর একটা সাপোর্ট হয়তো বা আমরা পেরেন্টসের কাছ থেকে পাচ্ছি, রেস্ট টাইমিং কিন্তু আমাদের নিজেদের লিভিং এক্সপেন্স, এডুকেশন, অ্যান্ড দেন ইফ উই ওয়ান্ট টু সেভ সামথিং, এটা কিন্তু স্টুডেন্টের জায়গা থেকে হবে, এটাই এক্সপেক্ট করা হয় ওভারঅল চিন্তা করতে গেলে। সো ইন দ্যাট সিনারিও হোয়াট হ্যাপেন্স, এমন একটা সিটিতে তাদের যাওয়া উচিত যেটা হয়তো বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও সেখানে ভালো, এবং সেখানে তার এডুকেশনটা কমপ্লিট করে আদার যে কস্টিংগুলো আছে সেটা সে নিজে নিজে বেয়ার করার একটা অপরচুনিটি যাতে ক্রিয়েট করতে পারে। সিডনিতে বা একদম যদি ক্যাপিটাল সিটিসগুলো, মেট্রো সিটিসগুলো আমরা বলি, সেখানে হয়তো বা তার পার আওয়ার ওয়েজেসের কথা বলি অথবা জব ফাইন্ডিংয়ের অপশনগুলো বলি, এটা বেশি হতে পারে। বাট সাইড বাই সাইড তার যে এক্সপেন্সটা হচ্ছে প্লাস মাইনাস করে কিন্তু কোনো লাভজনক জায়গায় সে দাঁড়াতে পারে না। সেকেন্ডলি, যে রিজনাল পয়েন্টসের যে ব্যাপারটা আসে, যে ওয়াই ইউ শুড চুজ রিজনাল এরিয়াস, ফার্স্ট অফ অল এই জিনিসটাকে সেট আপ দেওয়ার জন্য। সেকেন্ডলি, লং টার্ম যদি আমরা চিন্তা করি, একটা কান্ট্রিতে যাওয়াটাই কিন্তু এতগুলো টাকা কেউ ইনভেস্ট করছে, পড়ালেখা, থাকা, এতগুলো বছর পরে তারপর কিন্তু বাংলাদেশে চলে আসা অ্যাটলিস্ট
ইনিশিয়াল প্ল্যান থাকে না, রাইট? উইদাউট লাইক লেটস সে কোনো অপশন সে পাচ্ছে না সেই সিনারিও বাদে। সো সেকেন্ড অপশন কি থাকে? সেটেলমেন্ট, রাইট? সো সেটেলমেন্টের জন্য হোয়াট দে নিড, পয়েন্টস, পিয়ার পয়েন্টস। সো যখন কোনো রিজনাল এরিয়াতে স্টুডেন্টসরা যাচ্ছে তারা কিন্তু +5 পয়েন্টস থেকে স্টার্ট করছে। সো স্ট্রাগল ইজ স্টার্টিং ফ্রম 6 পয়েন্টস, নট ফ্রম দ্য 1। সো এই বেনিফিটসটা কিন্তু পাচ্ছে, এবং কিছু কিছু রিজনাল এরিয়াতে আবার দেখা যায় পিএসডাব্লিউটাও বেশি প্রোভাইড করা হয়, যেগুলো প্রপার রিজনাল এরিয়া। সো ওভারঅল চিন্তা করতে গেলে প্ল্যানটা আসলে হওয়া উচিত আগামীতেই আমার কি লাগবে সেটা না, মানে একদম শর্ট টার্ম চিন্তা করলে হবে না। কারণ এখানে তুমি প্ল্যান করছো স্টাডি থেকে শুরু করে প্রপার ফিউচার প্ল্যানিং, সেটেলমেন্ট পর্যন্ত। ইন দ্যাট কেস আসলে লম্বা চিন্তা করতে হবে যে আমার এডুকেশনের টাইম না, এডুকেশনের পরে হোয়াট আই নিড টু ডু, হোয়াট আই নিড টু হ্যাভ ইন মাই বাকেট। সো সেই জায়গাটাতে দেখা যায় স্টুডেন্টদের কিন্তু লম্বা চিন্তা করে দে শুড মুভ ফর সাচ এরিয়াস যেখানে সে মেনটেনও করে যেতে পারবে সব কিছু, হয়তো বা অনেক হ্যাপেনিং লাইফ পাবে না মেবি, কারণ সিটিজ একদম মেইন সিটিতে যেরকম সব কিছু হ্যাপেনিং থাকে সেটা পাবে না, বা কিছু কিছু জায়গায় সেটাও পাওয়া যায়। বাট লং টার্ম চিন্তা করতে হলে, সেটেলমেন্ট পর্যন্ত চিন্তা করতে হলে দে শুড মুভ ফর সাচ সিটিজ যেখানে আসলে তার সেটেলমেন্টটাও ইজিয়ার হবে, কারণ ওখানে তো ক্রাউড কম, লাইক কম্পেয়ার টু মেইন সিটিজ ওখানে ক্রাউড কম, কম্পিটিশন কম। সো ইট উইল বি বেটার ফর দেম। একদম শুরু থেকেই নেক্সটে আমার কী চাই এটা চিন্তা না করে ওভারঅল আমার কী চাই এই ভাবনাটা আসলে রাখতে হবে। আরেকটা জিনিস আপু, যেটা আমার কাছে মনে হয় অনেক সময় স্টুডেন্টদের কাছে এটা একটু কনফিউজিং থাকে, স্টুডেন্টরা অনেক সময় মিসলিডিং ইনফরমেশন পায় যে রিজিয়নাল এরিয়াগুলোতে একদম জব নাই, মানুষ নাই। অনেকগুলো রিজিয়নাল এরিয়া কিন্তু এখন আসলে অনেক গ্রোয়িং, এবং এগুলি দেখা যাচ্ছে আস্তে আস্তে এগুলিতে খুব ভালো পরিমাণ মানুষ যাচ্ছে। এবং আমি যদি বলি আপনার পয়েন্টটাই কিন্তু এখানে আমি একটা কি নোট হিসেবে নিতে চাই যে স্টুডেন্টরা কিন্তু অপরচুনিটি পাচ্ছে, কাজ করার সুযোগ পাচ্ছে। তার স্ট্রাগলটা একদমই যে পয়েন্ট এডিশনাল 5 পয়েন্টস, এটা কিন্তু মেজর অ্যাডভান্টেজ। এই পয়েন্টগুলো নিয়ে যে সে যখন রিজিওনাল এরিয়াতে থাকতেছে তার আলটিমেটলি কিন্তু তার ইনভেস্টমেন্টের মূল উদ্দেশ্য কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই পিয়ার, কারণ আমাদের মতো দেশ থেকে যারা যায় তো তাদের উদ্দেশ্য থেকে পিয়ার। সো আমার মনে হয় যে এটা আসলেই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো রিজিওনাল বেনিফিটটা আমার মনে হয় স্টুডেন্টরা অনেকটুকু এই জিনিসটা বুঝতে পেরেছে। সো স্টুডেন্টদের কাছে আমি আবার রমজান আপনার কাছে যাই। স্টুডেন্টরা তো অ্যাপ্লিকেশনের একটা বেসিক জিনিস থাকে যে আমাদের এসওপি লিখতে হয়, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ পারপাস বলি। সো জিনিসটা চলে আসে যে স্টেটমেন্ট অফ পারপাসে আসলে সে কেন যাচ্ছে এটাই কি নিয়ে লিখতে হয়। কিন্তু আপনি কি মনে করেন যে এসওপিতে আসলে কী থাকা উচিত? এক স্টুডেন্ট অনেক সময় আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে স্টুডেন্ট যে এসওপিতে কী থাকা উচিত, আসলে এসওপিতে কী থাকা উচিত? এখানে দুইটি এসওপি লিখতে হয়। প্রথম অবস্থায় হচ্ছে একটি এসওপি লিখতে হয় ইউনিভার্সিটিকে। তো ইউনিভার্সিটিকে অ্যাডমিশন পাওয়ার জন্য এখানে কেন ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, কেন এই সাবজেক্টে আদার কান্ট্রিতে কেন না, সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে কিন্তু লিখতে হয়। একটা জিনিস খুব সুন্দরভাবে এর সাথে অ্যাড করতে হয়, ফিউচার গোলটা কী। তো প্রথম অবস্থায় হচ্ছে ভালো একটা এসওপি দিতে হয় ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি থেকে ভালো একটা অ্যাডমিশন পেতে হলে এসওপিটা লাগছে। সেকেন্ডলি আরেকটা এসওপি দিতে হয়, ভিসা এসওপি আর কি। তো ভিসা এসওপি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এসওপি, কারণ এখানে কিন্তু 3-4টা পয়েন্ট খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হয় একজন স্টুডেন্টকে। প্রথম অবস্থায় যে এসওপিতে যে ইনফরমেশন থাকতেছে, কেন আমি ইউনিভার্সিটি চুজ করেছি, কেন এই সাবজেক্ট, কেন হচ্ছিল আমি বাংলাদেশে ব্যাক করব, কান্ট্রিটা এটা, ফ্যামিলিটা এটাকে বোঝাতে হচ্ছে। তখনই একজন ভিসা অফিসার কিন্তু বুঝতে পারে যে আমি কেন এই ইউনিভার্সিটি থেকে এই স্টুডেন্টকে কেন আমি পাস করব, কেন স্টুডেন্ট আসবে অস্ট্রেলিয়াতে, তার সাথে যেটা হচ্ছে যে ফিউচার গোলটা কি, ফাইন্যান্সিয়াল বিষয়গুলো কি থাকছে, কান্ট্রি টাইপগুলো কি থাকছে, স্টুডেন্টের ফিউচার গোলটা কি, সেই ইনফরমেশনগুলো থাকছে। তো দুইটা এসওপি কিন্তু দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম অবস্থায় ইউনিভার্সিটিকে অ্যাডমিশনের জন্য দিতে হচ্ছে, সেকেন্ডলি কিন্তু আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা এসওপিটাকে অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করে। আমাদের কাছে স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে এসওপি কয় পাতার হবে, কতটুক লিখবো, স্ট্যান্ডার্ড এসওপি ফরম্যাটটা কি। আমি এটাকে একটা বেসিক স্ট্যান্ডার্ড মনে করি, যে আপনারাও হয়তো বা এটাতে এগ্রি করবেন, না এগ্রি করলেও আমি বলবো যে আপনারা এটাও অ্যাড করতে পারেন, স্টুডেন্টরা হয়তো বা জানবে। আমার কাছে মনে হয় এসওপি আসলে আমরা খুব বেসিক কয়েকটা প্রিন্সিপালের উপর ফলো করতে পারি, যে আমি আসলে কেন এই কোর্সটাতে যাচ্ছি, এই কোর্সটার আমার সাথে কিভাবে রিলেভেন্ট হবে, এটার আউটকামটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। স্টুডেন্টরা যদি এই জিনিসটা নিয়ে আসতে পারে, এবং শেষে খুব সুন্দরভাবে আমরা অনেক সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানটা করি যে আমার টাকা পয়সা ব্যাপারটা কিভাবে নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে গোছালেই কিন্তু এসওপিটা হয়ে যায়। অনেক সময় স্টুডেন্ট আমাদেরকে খুবই কনফিউজিং কোয়েশ্চেন করে যে ভাই আমি খুবই কনফিউজড, এসওপি আসলে কয় পাতার হবে, কত পাতার হবে, কতশো ওয়ার্ডের হবে। বাট আমার মনে হয় এই বেসিক প্রিন্সিপাল ফলো করলে এসওপি হয়ে যায়। রিয়াপু, এই ব্যাপারে আপনি কি বলেন আসলে?
আমি এখানে যেটা বলবো, খুব বেশি মানে এটা আসলে বাংলাদেশের এসে লেখার মতন না, যে হচ্ছে যত পাতা হবে সেটার উপর নাম্বার। ইটস জাস্ট দ্যাট যে আপনি আপনি অল্প কিছু ওয়ার্ডে বা অল্প কিছু সেন্টেন্স ইউ আর নিজেকে জাস্ট বুঝাবেন আর কি, এক্সপ্লেইনিং নিজেকে। যে আমি অ্যাজ আ স্টুডেন্ট ওয়াই ইউ শুড গিভ মি দ্যাট অপরচুনিটি, অ্যান্ড এই অপরচুনিটিটাকে আমি ইউজ করে আমার দেশে ফেরত আসে, হাউ উইল আই মেক দ্যাট বেনিফিশিয়াল ফর মি। মানে আমি বাংলাদেশে আসার পর এটা আমাকে কিভাবে হেল্প করছে, আমি এই ডিগ্রিটা যে নিয়ে আবার বাংলাদেশে আসছি, দেন হাউ উইল দ্যাট ডিগ্রি হেল্প মি টু সেটেল আপ হিয়ার অর ডু সামথিং বেটার হিয়ার। অনেকে যেমন থাকে যে সেকেন্ড মাস্টার্সের জন্য যায়, রাইট? সো আপনি যদি ওভারঅল চিন্তা করেন, আমরা ব্যাচেলার্স করলাম, মাস্টার্স করলাম, আরেকটা মাস্টার্স কেন করব? পিএইচডি করি না, রিসার্চ করি না, আবার মাস্টার্স কেন করতে চাচ্ছি? সো এই জিনিসগুলো কিন্তু প্রপারলি এক্সপ্লেনেশনে থাকতে হয়, যে হয়তো বা আমার এডুকেশন সেক্টর আমার জব রেলেভেন্সিতে ম্যাচ করছে না, আমি অন্য কোনো ডিপার্টমেন্টে জব করতেই পারি। বাট একটা ডিপার্টমেন্টে দেখা যায় যে এক জায়গা থেকে বড় পজিশনে যাওয়ার জন্য কিন্তু একাডেমিক সাপোর্টটাও প্রয়োজন হয়। ইন দ্যাট কেস তখন আমরা ওই সাবজেক্ট রিলেটেড একটা কোর্স নিয়ে হয়তো আমরা পড়তে যেতে চাচ্ছি, এবং বাংলাদেশে পড়া হচ্ছে অফকোর্স, আমি অ্যাব্রড থেকে একটা ডিগ্রি নিয়ে আসলে দ্যাট উইল অ্যাড আপ ইন মাই সিভি। সো এই ছোট্ট এরকম আরও অনেক ব্যাপার থাকে যেগুলো চিন্তা করে দেন এসওপিতে আমরা মেনশন করে দিচ্ছি যে ওয়াই দিস। নর্মালি এটা মেক সেন্স করানো লাগবে যে কেন আমি যেতে চাচ্ছি, তার এবং মানে সেটা আমার হচ্ছে কেন কাজে লাগবে। এক্সপ্লেনেশন ইজ দি কি। Right, এক্সপ্লেনেশনটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন সেটার right. উপরই এবং আসলে একটা অল্প এসওপি স্ট্যান্ডার্ড হয়ে ভাষায়, যাচ্ছে। কিন্তু এমন না অনেকেই যে এর অনেক মাঝে এক্সপ্লেইন করে। অনেকেই কিন্তু বলে যে আমি কি 800 ওয়ার্ডের মাঝে লিখবো না 1000 ওয়ার্ডের মাঝে লিখবো, 2 পেজে লিখবো নাকি 4 পেজে লিখবো। হ্যাঁ, আসলে এখানে এসওপিটা হচ্ছে হলো নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। এটাকে আপনি 2 পেজেও ইউজ করতে পারেন, 3 পেজেও ইউজ করতে পারেন। এখানে ম্যাটারটা করছে আপনার হচ্ছে জব এক্সপেরিয়েন্স। কারণ তাই অনেকে তাই ক্ষেত্রে অনেক হয় সময় যে অনেকে আমি 2টা খুবই 3টা জব কনফিউজ করছি, থাকে। জবের জিনিসগুলো কিন্তু আনতে হলে কিন্তু অনেক জিনিসটাকে একটু বড় করতে লিখতে হচ্ছে আর কি। রিয়াপু, একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি Sure. শিওর এটা অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে আমিও স্কলারশিপের জন্য এলিজিবল কিনা, স্কলারশিপ পাবো কিনা। সো অস্ট্রেলিয়া কি আসলে স্কলারশিপ দেয় বা এটা কিভাবে দিচ্ছে? স্কলারশিপ দেয় অস্ট্রেলিয়া, আই মিন ইউনিভার্সিটিস দেয়, অ্যান্ড মোটামুটি একটা ভালো পার্সেন্টেজে স্কলারশিপ দেয়। আই উড সে অন্যান্য ডেস্টিনেশনের চেয়ে অস্ট্রেলিয়া ডেস্টিনেশনে আমরা আরও ক্লিয়ার ভিউ পাই অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি স্কলারশিপগুলোর নাম্বারের, কারণ ওরা কিন্তু প্রোভাইডই করে দেয় যে এই ইউনিভার্সিটি এত পার্সেন্ট অফ স্কলারশিপ দিচ্ছে। বা আমি তো একটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি না, সো আমার লিস্টে অনেকগুলো ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই হয়তো বা আমি একদম স্পেসিফিক্যালি আপনাকে অ্যান্সারটা করতে পারছি না। কিন্তু দে এটা অফকোর্স মোটামুটি দেয়, এবং এটার কিছু ভাগ থাকে, যেমন ধরেন বাই ডিফল্ট স্কলারশিপ, বার্সারি স্কলারশিপ, নিউ কোনো ক্যাম্পাস হলে সেটাকে প্রমোট করার জন্য স্কলারশিপ। মোস্ট অফ দ্য টাইম বাই ডিফল্টের যে স্কলারশিপগুলো থাকে, দ্যাট ইট মেক্স লাইক ইফ ইউ হ্যাভ দ্য অফার লেটার ইউ উইল গেট দ্যাট পার্সেন্টেজ অফ স্কলারশিপ। সো এটা একটা টাইপ অফ স্কলারশিপ যেটা থ্রু আউট দ্য এডুকেশন পিরিয়ড আপনি পান, এবং এটা মেনশন করাই থাকে অফার লেটারে। অ্যান্ড বার্সারি স্কলারশিপগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার 1 ইয়ার পর্যন্ত থাকে, যে আপনি যেই ইয়ারে যাচ্ছেন সেই ইয়ারটা থাকবে, নেক্সট ইয়ার থেকে ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট আগেইন, এরকম থাকে। তার মানে ইয়েস এডুকেশন অনেকগুলো ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করে যেগুলোতে আসলে স্কলারশিপ থাকে। Yes. তার মানে এমএমএস গ্লোবাল স্টুডেন্টরাও কিন্তু সেই স্কলারশিপের অপরচুনিটি Of course. এভেল করার জন্য এলিজিবল হয়ে গেল। সো এটা একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি। স্টুডেন্টরা আসলেই অনেক সময় স্কলারশিপ চায়, আমার মনে হয় এটা ডিপেন্ড করে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর, বাট কিছু ইউনিভার্সিটি খুবই জেনারেস থাকে, তারা কিছু স্কলারশিপ দেখা যায় বাই ডিফল্ট দিয়ে দেয়, কিছু ইউনিভার্সিটি ডিনস স্কলারশিপ দেয়। স্কলারশিপ দিচ্ছে, সো স্টুডেন্ট কিন্তু এলিজিবল হয়ে গেল। অস্ট্রেলিয়ার জন্য ইম্পর্টেন্ট একটা পার্টে আসলাম, ফাইন্যান্স কারা স্পন্সর হতে পারে আসলে? ফাইন্যান্স মূলত হবে স্পন্সর ফাদার অ্যান্ড মাদারকে আমরা সবসময় বলি। এর সাথে যাকে আমরা অ্যাড করতে পারি, অনেক ক্ষেত্রে অনেকে বাবা মা থাকে না, তাদের ক্ষেত্রে আমরা বলি বড় ভাইকে অথবা বোনকে, মানে ফার্স্ট ব্লাড আর কি আমরা সবসময় বলি স্পন্সর হিসেবে দেখানোর জন্য। তো স্পন্সরটাকে কিন্তু খুব 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 সুন্দর করে গুছিয়ে কিন্তু প্রেজেন্টেশন করতে হয়, কারণ এইখানে স্পন্সর কাকে দেখাচ্ছেন, তার সোর্স অফ ইনকাম কি, তার লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের ট্যাক্স সাবমিটেড কিনা, তার অ্যাসেটের বিষয়গুলো থাকছে। তো সবকিছু নিয়ে একজন ভিসা অফিসারকে খুব সুন্দর করে খুবই ইম্পর্টেন্ট জিনিস চলে আসে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটি আমি আসলে রিয়াপুর কাছ থেকে জানতে চাই। আপু, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আসলে যে টাকাটা আসলে কিভাবে দেখাবো স্পন্সর হিসেবে, এই ব্যাপারে আপনার কিছু গাইডলাইন থাকবে কিনা? আমি খুব সিম্পলি বলি ব্যাপারটা,
স্পন্সর যেটা ভাইয়া বললো পেরেন্টস, ইয়েস, ফ্রম দ্য ইউনিভার্সিটি পার্সপেক্টিভ উই ওয়ান্ট দ্য স্পন্সর ফ্রম দেয়ার পেরেন্টস। অ্যান্ড এখানে একটা রেশিওর ব্যাপার থাকে, এটা মোটামুটি সব ইউনিভার্সিটি প্র্যাকটিসেই রাখে। দ্যাট ইজ, লেটস সে 100% ইজ ইয়োর স্পন্সর অ্যামাউন্ট, এবং এটার মধ্যে 70% মিনিমাম শুড বি ফ্রম পেরেন্টস, ওকে, অ্যান্ড 30% ক্যান বি আদার পিপল লাইক সিবলিং অ্যান্ড লাইক লেটস সে মাদারের সাইডের বা ফাদারের সাইডের, লাইক মামা চাচা খালা ফুপা এরাও দেখাতে পারে, বাট 30% অনলি। এখানে কিছু কমপ্লিকেসি হয়তো বা এখন কিছু স্টুডেন্ট ফেস করে, যেমন লেটসে বিং এ গার্ল, ম্যারিড হওয়ার পরে মোটামুটি দেখা যায় সম্পূর্ণ দায়িত্বভারটুকুই কিন্তু হাজব্যান্ডের ফ্যামিলিতে চলে যায়, রাইট? সো এখানে লেটসে আমি অ্যাপ্লাই করছি এবং আমি অ্যাপ্লিকেন্ট, আমি আমার সাথে স্পাউজও নিয়ে যাব, মেবি আমার বাচ্চাও আছে, আমি ওভারঅলি যদি একটা সিনারিও ক্রিয়েট করি, আমি যখন যাচ্ছি তখন কিন্তু আমার স্পন্সর এটা ভাবলে হবে না যে আমার ইনলস দেখালেই হয়ে যাচ্ছে। অ্যাজ লং অ্যাজ মাই পেরেন্টস আর লাইভ অ্যান্ড দে আর মাই মেইন গার্ডিয়ান, তখন কিন্তু আমার পেরেন্টসই আমার 70% দেখাবে, রেস্ট 30% ক্যান বি শোড বাই মাই হাজব্যান্ড অর মাই ইনলস, ওকে? সো মেইন কথা হলো পেরেন্টসের সিংহভাগ অ্যামাউন্টই দেখা। এখন আপু মাস্টার্স স্টুডেন্ট যেতে চাচ্ছে, সে জবও করে, তার একটা কোয়াইট হেলদি একটা স্যালারি জেনারেট করে, সেই ক্ষেত্রে কি সে নিজেও কিছু স্পন্সরের টাকা দেখাতে পারে ওই কিনা? যে 30%-এর অ্যামাউন্ট, তার মানে সবকিছুতেই আসলে আমরা বলছি যে 70% স্পন্সর শুড কাম ফ্রম দি প্যারেন্টস সাইড। সো স্পন্সরের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটার উত্তর আমরা পেয়ে গেলাম। ইম্পর্টেন্ট জিনিস, স্টুডেন্ট কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা নিয়ে অনেকে কেন জানি ভয় পায়। আপনি বলেন রমজান যে স্টুডেন্টরা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে কি কি পরীক্ষার স্কোর নিয়ে আসতে পারে এবং কি কি সাধারণত অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে? বাইরের দেশে যদি পড়াশোনা করার চিন্তা ভাবনাই থাকে, যে কোনো দেশেই, তো অবশ্যই ভালো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে কেন হবে। উইদাউট আইএলটিএস হবে না? উইদাউট আইএলটিএস হবে, কিন্তু যেটা হবে যে আপনি প্রথম অবস্থায় একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন, কন্ডিশন অফার লেটার দিবে আপনাকে। তো কন্ডিশন অফার লেটার পাওয়ার থেকে আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা আইএলটিএস স্কোর তুলতে পারেন, বেসিক যেটা রিকোয়ারমেন্ট ওভারঅল 6.5, অন্যান্য ব্যান্ডে 6, সবগুলোতে যদি হয়, অবশ্যই আপনি কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এর সাথে যেটা অ্যাড হচ্ছে যে পিটি, এখন কিন্তু সবাই পিটি দিতে চাচ্ছে, কারণ আইএলটিএস এর তুলনামূলক কিন্তু পিটি স্কোর কিন্তু ভালো একটা স্কোর তোলা যায়। সাথে ইদানিং যেটা কিন্তু হয় যে আসলে অনেকেই পিটিও স্কোর নিয়ে আসতেছে, আমি দেখছি যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট পিটিও স্কোর নিয়ে আসে, এটা ঠিক রাইটফুলি সেই যে পিটি স্কোর এটা প্রচুর খুব স্টুডেন্ট ইজি, নিয়ে আসতেছে। কারণ হচ্ছে একটা ভালো একটা প্রিপারেশন নিলে খুব কুইকলি কিন্তু পিটি স্কোরটা আনা যায় আর কি। আমরা সাধারণত যেটা করি 2 থেকে 3 মান্থ পর্যন্ত একটা স্টাডি করি আইএলটিএস এর জন্য, একটা সময় বের করতে হয়। যারা কিনা জব করে থাকে, যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবে, তাদের সময় ওইভাবে বের করতে পারে না। তো তুলনামূলক আইএলটিএস থেকে পিটিটা সব থেকে বেটার হয়। তবে আসলে কিন্তু এটা স্টুডেন্টদের কাছে এটা ক্লিয়ার একটা মেসেজ যাওয়া দরকার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া কোনোভাবেই কোনো ডেস্টিনেশনই প্রেফার করা উচিত না, এবং অস্ট্রেলিয়ার মতো ডেস্টিনেশন তো নাই। অনেক স্টুডেন্ট আমাদেরকে এসে জিজ্ঞেস করে আমি কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি এছাড়া উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করতে পারবো কিনা। আসলে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ মাস্ট, সো এটা কিন্তু লাগবেই। রিয়াপু, এই জিনিসটা নিয়ে স্টুডেন্টরা সব থেকে বেশি স্ট্রাগল ফেস করে, আমাদেরকে কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমি কী ধরনের কোর্সে যাব। মাস্টার্স লেভেল স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে আমার জন্য কোন কোর্সে গেলে আমি সহজে অ্যাডমিশন পাবো। ব্যাচেলর লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে তো এটা আরও অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে আমি আসলে কী ধরনের কোয়েশ্চেনে যাব। আপনার অ্যাডভাইসটা যদি আপু বলতেন। আচ্ছা, সো নর্মালি যখন আমি স্টুডেন্টকে সামনাসামনি পাই কাউন্সেলিং প্রোভাইড করার জন্য ইভেন্টসগুলোতে, সো আমার সাজেশন খুব সিম্পল থাকে, আমি বেশি একটা কমপ্লিকেশনে যেতে চাই না, কাজ ইনিশিয়াল লেভেলে ওরা আসলে এত ডিপ কথাবার্তা বুঝবে না ওয়ান্স তারা নিজে রিসার্চ না করছে। সো ফার্স্ট অফ অল লেটস সে ইফ আই গো উইথ দ্য ব্যাচেলার স্টুডেন্ট, যেহেতু বাংলাদেশ এখনও ওই রকম একটা কান্ট্রি না যেখানে হচ্ছে আমরা 12 গ্রেড পাস করার পরে অলরেডি খুব সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাই, আমরা তখনও বাবা মার আদলেই থাকি, রাইট? সো এখানে আমার মনে হয় স্টুডেন্টদের আগে মাথায় রাখা উচিত যে সে কতটুকু ফোকাসড এডুকেশনটা নিয়ে। অনেকে কিন্তু আসলে খুব বেশি সিরিয়াস থাকে না এডুকেশন নিয়ে, রাইট? যে চালানো লাগবে তাই চালাচ্ছি, আবার কিছু কিছু স্টুডেন্ট থাকে একদম খুবই ফোকাসড টুয়ার্ড এডুকেশন।
সো যাদের ব্যাচেলার্স লেভেলে যারা যাচ্ছে, ফার্স্ট অফ অল অবশ্যই তো সেটা ব্যাকগ্রাউন্ড রিলেটেডই হতে হবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকছে তারা তো ইজিলি সায়েন্স রিলেটেড যে কোনো প্রোগ্রামেই যেতে পারছে, অ্যান্ড চাইলে তারা বিজনেসেও শিফট করতে পারে। বাট যারা লেটসে বিজনেসে আছে তারা তো বিজনেস রিলেটেড বা আর্টস রিলেটেড ছাড়া সায়েন্স রিলেটেড কোনো কিছু তার যেতে পারবে না, আর আর্টস তো শুধুমাত্র আর্টস। সো এই তো বেসিক ব্যাপারটা রয়েছেই। সেকেন্ডলি হচ্ছে আগে তার ভাবতে হবে, লেটস আমি যদি একটা সায়েন্সের স্টুডেন্ট নিয়েও বলি, অনেকেই আছে যে এডুকেশন ওরিয়েন্টেড থাকে খুব একটা, তারা আসলে একটুখানি কমপ্লিকেটেড বা যেখানে খুব বেশি টাইম ইনভেস্ট করতে হবে সেই প্রোগ্রামসগুলো নিয়ে পড়তে পারে, প্রবলেম নাই। বাট যাদের খুব বেশি ইচ্ছে নাই যে আমি সারাদিন পড়বো বা খুব ভালো রেজাল্ট করে ফেলবো, তাদেরকে বেসিক প্রোগ্রামস নিয়ে এগোনো ভালো। যেমন আমি ধরতে পারি আইটি আছে, আইটিতেও বিভিন্ন রকম ডিসিপ্লিনস থাকে, সেগুলো সে চুজ করতে পারছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, লেটসে আরও যেই অপশনগুলো থাকে সেগুলো নিয়ে পড়তে পারছে, প্রবলেম নাই। ব্যাচেলার্স লেভেলে আসলে ব্যাপারটা একটুখানি ইজিই থাকে, কারণ খুব স্মল ব্যারিয়ারের মধ্যে অপশনগুলো চুজ করা। মাস্টার্সের ক্ষেত্রে আসলে একটুখানি কমপ্লিকেসি চলে আসছে যে কী নিয়ে এসে পড়বে। প্রথমত মাস্টার্সের কোনো স্টুডেন্ট যখন যাচ্ছে, ফার্স্ট অফ অল সে সাবজেক্ট চুজ করবে হয় তার অ্যাকাডেমিক্স রিলেটেড অথবা তার এক্সপেরিয়েন্স রিলেটেড। এবং যারা মাত্র ব্যাচেলার্স কমপ্লিট করেছে, অনেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডের হলে এমবিএ করতে চায়। এখন এমবিএ ইজ সাচ আ সাবজেক্ট যেটা নিয়ে সে যদি সাথে সাথেই ব্যাচেলার্স কমপ্লিট করে মাস্টার্স করতে চায় বা এমবিএ করতে চায়, অনেক ইউনিভার্সিটি তাকে নেবে না উইদাউট হ্যাভিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো এটা একটা ব্যাপার। আর তাছাড়া বেসিক যে মাস্টার্সগুলো থাকে সেগুলো তো করতেই পারছে, প্রবলেম নাই। কিন্তু মেক শিওর করতে হবে যে সে যেই প্রোগ্রামটা নিয়ে পড়তে চাচ্ছে সেটা নিয়ে তার ওই যে আবার ফেরত যাই এসওপিতে, তার তো মেনশন করতে হবে ওয়াই ইউ হ্যাভ চোজেন দ্যাট কোর্স, অ্যান্ড এটা যে তুমি ফিনিশ করবা, অ্যান্ড এটা যে তোমার ফিউচারে তোমার প্রোফাইলটাকে প্রিপেয়ার করতে কাজে লাগবে, এটা তো আগে এক্সপ্লেইন করতে হবে। সো সেই এক্সপ্লেনেশনটাই মাথায় রেখে সাবজেক্ট চুজ করতে হবে। আবার অনেকের কনসার্ন থাকে যে পিআর ইজি হবে কোন প্রোগ্রামগুলোতে। সো সেখানে হচ্ছে পিআর লিস্টেড যে প্রোগ্রামসগুলো আছে এগুলো স্টুডেন্ট সার্চ আউট করতে পারে, সার্চ করে দেন হোয়াট ইজ রেলেভেন্ট টু দেয়ার প্রোফাইলস, ওগুলো চুজ করতে পারে। এগুলোতে মোস্টলি হচ্ছে আপনার নার্সিং আছে, তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আছে, এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টাল প্রোগ্রামসগুলো, তারপর এটা কিন্তু আপু খুবই ইম্পর্টেন্ট জিনিস বলেছে। আমরা দেখি অনেক সময় আমাদের দেশে ব্যাচেলর স্টুডেন্টরা খুবই কমন সাবজেক্ট, শুধু সবাই এসে বলে যে আমি আইটি নিয়ে পড়বো, আমি বিজনেস নিয়ে পড়বো। বাট ব্যাচেলর অফ নার্সিং, ব্যাচেলর অফ এডুকেশন, এনভায়রনমেন্ট, এরকম সোশ্যাল সায়েন্সের কয়েকটা সাবজেক্ট কিন্তু সে হলে তার জব প্রসপেক্ট থেকে শুরু করে পিয়ার ফেসিলিটিস কিন্তু ফ্যান্টাস্টিক। সো এই ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা নেয় না কেন আসলে আপু? আপনার কি মনে হয় যে এখানে আসলে আমাদের রোলটা কি হওয়া উচিত? মনে মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি একটু যাই সেই জায়গাতে ফেরত যেখানে হচ্ছে নার্সিং নিয়ে কেউ পড়ছে বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে কেউ পড়ছে, টিচিং নিয়ে পড়ছে, এডুকেশন নিয়ে পড়ছে, আপনি কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে রিকোয়ারমেন্টস চেক করে দেখলে পাবেন যেখানকার রিকোয়ারমেন্টস ইজ কোয়াইট হায়ার। 7.5 7 তো লাগছেই। Let's say you are going for any nursing program, 7 is your requirement. So if you are doing PTE, in that case, score will be similar to that, ওটার পার্সপেক্টিভ ওয়াইজ। সো এখানে আমি এখনও যেটা বুঝি, বাংলাদেশ ইজ নট ইয়েট দ্যাট লেভেল যেখানে আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি সবার অতটা ভালো। বিকজ আমরা এখনও ইংলিশে কথা বলতে লজ্জা পাই। হাওয়েভার আপনি পারেন, বাট আপনি 10 জনের সামনে ইংলিশে কথা বলতে একটু লজ্জা পাবেন। সো এই লজ্জাটা আসলে বেশিরভাগ ভাঙা থাকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের এখনও কিছুটা ব্যারিয়ার থাকে। সো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা এক্সপেক্ট করতে পারি যেভাবে বাংলাদেশ এগোচ্ছে স্টাডি অ্যাব্রড প্রসেসটা নিয়ে, আগামী 5-7 বছর পরে হয়তো বা এই জিনিসটা থাকবে না, কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা আছে। সো এই জন্যই কিন্তু স্টুডেন্টদের আইএলটিএস স্কোর তুলতে, পিটি স্কোর তুলতে একটা লম্বা টাইম লাগে। আদারওয়াইজ এটা তো একটা ইংলিশ প্রফেশনস, আমি যেমন বাংলা বলি আমি ইংলিশও বলবো, বাট সবার জন্য তো সেটা সেম না। এই জায়গা থেকে আমার মনে হয় এই রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে যেগুলো পিআর লিস্টেড মোস্টলি বলা যায়, এবং যেগুলোর অপরচুনিটি আসলেও নেক্সটে অনেক অনেক বেশি ভালো বেশি, সেগুলোর জন্য রিকোয়ারমেন্টগুলো এখনও সব স্টুডেন্ট ফিল আপ সবসময় করতে পারে না। সো দ্যাটস ওয়াই কিন্তু এগুলোর পপুলারিটি এখনও একটু কম। আমরা এখনও বেসিকেই আছি, যেমন বিজনেস, ইঞ্জিনিয়ারিং, এগুলোতে আমরা এখনও বেশিরভাগ আছি। বাট
again that's also fine কারণ it's been just 5-6 years অস্ট্রেলিয়া মার্কেট পিক আপ করেছে বাংলাদেশে, সো অফকোর্স কোনো একটা ডেস্টিনেশন প্রিপারেশনের জন্য টাইম তো লাগে। আমার মনে হয় এটা খুবই উইদিন শর্ট স্প্যান অফ টাইম আমার মনে হয় স্টুডেন্টরা প্রিপেয়ার্ড হবে এবং স্টুডেন্টরা আমার মনে হয় যে আস্তে আস্তে এই ব্যাপারটাতে খুবই অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে। স্টুডেন্টরাও জানে এখন আমার পিআরের জন্য কিছু এক্সেপশনাল সাবজেক্ট দরকার, আমাকে নিজেকে এক্সেপশনালি রিপ্রেজেন্ট করা দরকার। সো আমার মনে হয় স্টুডেন্টরাও কিন্তু আস্তে আস্তে এই দিক দিয়ে বেশ প্রিপেয়ার্ড হচ্ছে। এমএমএস গ্লোবাল সার্ভিসেস স্টুডেন্টকে অস্ট্রেলিয়া যেতে কীভাবে হেল্প করে? প্রথম অবস্থায় আমরা যেটা করি, একজন স্টুডেন্টকে বেসিক কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ের সাথে তার একাডেমিক রেজাল্ট দেখে একটা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করাতে স্টুডেন্টের সহজ হয়। তাকে কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে, তার বেসিক রিকোয়ারমেন্ট কী, তার আইএলটিএস কীভাবে লাগবে, কত স্কোর লাগবে, সেই জিনিসগুলো 1-to-1 যেভাবে আমরা কাউন্সিলিং করি সেক্ষেত্রে স্টুডেন্টের কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হয় আর কি। তার মানে শুরু থেকে শেষ সব কিছুতে গাইড করছেন। আপু, লাস্ট আমরা সময় চলে এসেছি, খুবই একটা ভালো সেশন ছিল। আমার মনে হয় যে আরও সেশনটা আমরা যদি লম্বা সময় কন্টিনিউ করতে পারতাম খুবই ভালো হতো। তবে আমি চাই আপনি স্টুডেন্টদের জন্য আপনার লাস্ট পিস অফ অ্যাডভাইস কী হতে পারে সেটা একটু বলবেন স্টুডেন্টদের জন্য প্রিপেয়ার্ড হওয়ার জন্য। তবে আমি শিওর যে স্টুডেন্টরা কিন্তু অনেক ইনফরমেশন পেয়েছে, সো আপনি একটু যদি বলেন যে তাদেরকে আসলে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার এবং শেষ অ্যাডভাইস যেটা হতে পারে। শিওর। সো আমি যেখান থেকে শুরু করব সেটা হলো ভেরি নিয়ার টাইম আমরা কিন্তু এইচএসসি রেজাল্ট পাচ্ছি, রাইট? সো এইচএসসি 2025-এর রেজাল্টস আই থিঙ্ক নেক্সট মান্থেই চলে আসবে। তো এই স্টুডেন্টদের জন্য আমার খুব একটা প্রপার অ্যাডভাইসিং থাকবে হচ্ছে আপনারা যদি অ্যাকচুয়ালি আগে থেকে, কাজ আমি লাস্ট কিছু ইভেন্টস অ্যাটেন্ড করে যেটা দেখেছি কেউ এখনও রেজাল্ট পায়নি, বাট আগেইন তারা ইভেন্টস অ্যাটেন্ড করে ইনফরমেশন নিচ্ছে, তার মানে একটা বড় চাঙ্ক অফ স্টুডেন্ট কিন্তু প্রিপেয়ার হচ্ছে বাইরে অ্যাপ্লাই করার জন্য। সো তাদেরকে আমার বলার থাকবে মেক শিওর আপনি আপনার অপশনগুলো আগে থেকেই হাতে রাখছেন। ইংলিশ প্রফিসিয়েন্সির যে এক্সামসগুলো থাকে সেগুলোর জন্য প্রিপারেশন স্টার্ট করুন, বিকজ আপনার জায়গা থেকে আপনি জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট এইটাই করতে পারছেন, রেস্ট সব কিছুর দায়িত্ব কিন্তু পেরেন্টসের আর আপনার এজেন্টের। সো পেরেন্টসের কাছে যেটা বলতে হবে, কথাবার্তা বলে ফাইন্যান্সিং রিলেটেড ব্যাপারগুলো নিয়ে অলরেডি তাদের প্রিপারেশন একটা রাখতে হবে। এবং নেক্সট ডে ফেব্রুয়ারি ইনটেক আসছে, খুবই কাছাকাছি আছে। সো ইফ সামওয়ান ফিলস লাইক আমি মোটামুটি ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি ওয়াইজ প্রিপেয়ার্ড আছি, সো ইউ ক্যান টার্গেট ফর দ্য ফেব্রুয়ারি ইনটেক, অ্যান্ড ইফ ইউ আর মিসিং ফেব্রুয়ারি ইনটেক ডু টার্গেট ফর দ্য জুন জুলাই সেশন। ইন দ্যাট কেস আপনার জন্য একটা ভালো টাইম থাকবে সব প্রিপেয়ার করার জন্য। অ্যান্ড মেক শিওর যে আপনি যদি চান যে আপনি পাবলিকে ট্রাই করে দেন ইফ ইউ আর নট গেটিং দ্যাট অপশন প্রপারলি, তখন আপনি বাইরে অ্যাপ্লাই করছেন, ইন দ্যাট কেস আপনি কোথাও না কোথাও ভর্তি হয়ে কন্টিনিউয়েশনটা প্লিজ রাখবেন। বিকজ একটা গ্যাপ যখন হয়ে যায় ইউ হ্যাভ টু জাস্টিফাই হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্যাট পার্টিকুলার টাইম পিরিয়ড, রাইট? সো সেটার জন্য আপনাকে অবশ্যই কন্টিনিউয়েশনটা দেখাতে হয় এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ আর আস্কিং ফর দ্যাট। এটা একটা জিনিস। অ্যান্ড আমি একটু প্রায়োরিটাইজ করছি ব্যাচেলার্সের স্টুডেন্টদেরকে অ্যাট দিস মোমেন্ট, বিকজ আগামীতেই আমরা এইচএসসির রেজাল্টটা পাচ্ছি। সো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি প্রিপেয়ার্ড হয়ে ব্যাচেলার্সে অ্যাপ্লাই করবে। অ্যান্ড মাস্টার্সের স্টুডেন্টদের জন্য আমি যেটা ভালোভাবে মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে মেক শিওর আপনি যদি প্ল্যান করে থাকেন জাস্ট ডিলে করে 31 ক্রস করে যেন না এইজ, বিকজ এরপরে আসলে অপশনগুলো খুবই কমে আসে অ্যান্ড চান্সেস আর ভেরি লো টু গেট অফার লেটার্স ফ্রম দ্য ইউনিভার্সিটি। মেক শিওর যে আপনি একটা টাইম স্প্যানের মধ্যে এই ডিসিশনটা মেক করে ফেলছেন যে আপনি বাইরে পড়তে যেতে চান ফর ইয়ার পোস্ট গ্রাজুয়েশন। সো এটা একটা ব্যাপার। অ্যান্ড দ্বিতীয়ত এখন অলরেডি আমরা খুব কি বলবো আপডেটেড এরাতে বাস করছি। সো ইফ ইউ আর ওয়ার্কিং মেক শিওর আপনার স্যালারিটা কিন্তু ব্যাংকে যাতে আসে, বিকজ অনেক চান্সেস থাকে স্যালারি ইন ক্যাশ আপনি যখন বলছেন এটাতে ফ্যাব্রিকেশনের অনেক জায়গা থাকে। সো মেক শিওর যে আপনার যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেখানে আপনি স্যালারিটা ব্যাংকে পাচ্ছেন, এটা মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের জন্য জরুরি। অ্যান্ড অফকোর্স টাইমের মধ্যে প্রসেস করা, ডোন্ট ডিলে ইয়োর প্রোফাইল। আই থিঙ্ক এই কি নোটসগুলোই কেউ মাথায় রাখলে দ্যাট উইল বি এনাফ ফর দ্য প্রসেস। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেক ইনফরমেশন আজকে স্টুডেন্টরা পেয়েছে। সো আমরা যদি একটু বলি এমএমএস গ্লোবাল সার্ভিসেস আসলে স্টুডেন্টদেরকে ডেডিকেটেডলি অস্ট্রেলিয়াতে হেল্প করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। সো স্টুডেন্টরা যে কোনো কোয়েশ্চেন
অ্যান্সার এটা নেওয়ার জন্য আমাদের অফিসে কিন্তু চলে আসতে পারেন। সো আজকে আমাদের সাথে দুজন গেস্ট ছিলেন, আমাদের অপারেশনস ম্যানেজার মোহাম্মদ রমজান আলী অ্যান্ড আমাদের খুবই কাছের ওয়ান অ্যান্ড অনলি ফাতেমা রিয়াপু। রিয়াপু, ইটস বিন অ্যান অনার দ্যাট আপনি আমাদের অফিসে এসেছেন, আমরা খুবই গ্রেটফুল এবং আমি শিওর যে আমরা গ্রেটফুল হলেও স্টুডেন্টরা যেটা চায় সেই ইনফরমেশনটা কিন্তু অনেকটুকু চলে এসেছে। সো স্টুডেন্ট, যারা স্টুডেন্ট, আমি বলবো শুধু স্টুডেন্ট না, গার্জিয়ানরাও দেখলেন, সবাইকে ধন্যবাদ। আশা করি আবারও আরেকটি কোনো পডকাস্টে আরও কোনো গেস্টকে নিয়ে চলে আসবো। কানেক্টেড থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।